আসসালামু আলাইকুম। বিডি পাঠশালায় স্বাগতম। আজকে আমরা অ্যাকাউন্টিং সবার জন্য অ্যাকাউন্টিং কোর্সের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করেছি আপনারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুইটাই দেখেছেন। প্রথম দুই পর্বে আমরা অ্যাকাউন্টিং এর তিনটি প্রধান শাখা অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি নিয়ে কিছুটা আলোচনা করেছি। আশা করেছি সবারই মোটামুটি ধারণা হয়ে গেছে। আজকের এই পর্বে আমরা দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তা একটি হচ্ছে রেভিনিউ, আরেকটি হচ্ছে এক্সপেন্স। অ্যাকাউন্টিং এর এন্ট্রির মধ্যে এই দুটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট আছে যাকে আমরা বলি ইনকাম স্টেটমেন্ট, সেখানে এই দুটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই দুটির উপর একটু আলোকপাত করব। রেভিনিউ এবং এক্সপেন্স কি? রেভিনিউ হলো সেই জিনিস যেটা ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ সেল করে কোনো কোম্পানি তার পকেটে পুরে নেয়, যা রিটার্নে চলে আসে। যেমন একটি চিপসের প্যাকেটে ধরুন লেইস চিপস বা সামথিং, সেই চিপসের প্যাকেটে যদি 10 টাকা লেখা থাকে, যদি কোম্পানি 10 টাকায় পায়, তবে সেটি হবে সেই কোম্পানির রেভিনিউ। আমরা এখানে লাভ ক্ষতির হিসাব করছি না, আমরা ডিরেক্ট যে ক্যাশটা এক্সচেঞ্জ রেট হিসেবে পাচ্ছি সেটাকে আমরা বলছি রেভিনিউ। এবং এক্সপেন্সের ব্যাপারটি হচ্ছে যখন এই চিপসের প্যাকেটটি প্রডিউস করার সময় বিভিন্ন আনুষঙ্গিক খরচাপাতি কোম্পানির হয়েছে, যেমন ধরুন ট্রান্সপোর্ট এক্সপেন্স, তেল লেগেছে, গ্যাস লেগেছে, এইসব। তারপরে আরও অনেক রকম এক্সপেন্স আছে, যেমন রেন্ট এক্সপেন্স আছে, অফিসের রেন্ট দিতে হয়েছে, স্যালারি এক্সপেন্স আছে, যেমন এমপ্লয়ীদেরকে বেতন দিতে হয়েছে। এইসব ছোটখাটো সব এক্সপেন্স টোটাল যখন আমরা হিসাব করব অ্যাকাউন্টিং সাইকেলের শেষের দিকে যখন টোটাল এক্সপেন্স হিসাব করব, তখন পার ইউনিট কত হয়েছে সেটা আমরা দেখব। যদি আমাদের টোটাল এক্সপেন্স হয় 1000 টাকা বা $1000, আমরা ডলার হিসাব করি, যদি আমাদের টোটাল ইউনিট প্রডিউসড হয় 10টি করে, 10টি ইউনিট প্রডিউসড হয়, তাহলে আমাদের পার হেড এক্সপেন্স গেছে 100 টাকা করে, $100 করে আমাদের পার হেড এক্সপেন্স গেছে। এই এক্সপেন্সটাকে আমরা বলছি টোটাল এক্সপেন্সটা, বা এই ইউনিটের এক্সপেন্সটাকে আমরা বলছি খরচপাতি, যেগুলো আমাদের প্রোডাকশনের জন্য লাগছে তাকে আমরা বলছি এক্সপেন্স। তাই রেভিনিউ এবং এক্সপেন্স দুটি ইম্পর্টেন্ট বিষয়। আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে দেখব এরা কি করে ভূমিকা রাখে অ্যাকাউন্টিং ইকুয়েশনে। অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং এর অন্যতম বেসিক একটি ধারণা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরেই পুরো অ্যাকাউন্টিংটি গঠিত। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এইরকম, সেটি হচ্ছে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিকে স্টক হোল্ডার্স ইকুইটিও বলা হয়, স্টক হোল্ডার্স ইকুইটি। শর্টকাটে এটিকে এ ইকুয়ালস টু এল প্লাস ও ই অথবা এস এইচ ইও বলা হয়। এটা আমাদের যেহেতু আমরা ফ্রিকোয়েন্টলি এই টার্মটা ইউজ করবো অ্যাকাউন্টিং ইকুয়েশনে, তাই এই শর্টকাটটা মনে রাখলেই বেটার হয়। অ্যাকাউন্টিং ইকুয়েশনের অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট সময়, অ্যাকাউন্টিং সাইকেলে নির্দিষ্ট সময়ে, ধরুন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের অ্যাকাউন্টিং সাইকেল, তাহলে ডিসেম্বর মাসে যদি আমরা আমাদের টোটাল অ্যাসেটগুলো, কোম্পানির অ্যাসেটগুলো, লায়াবিলিটিগুলো এবং ওনার্স ইকুইটিগুলো আমরা হিসেব করি, তাহলে দেখা যাবে যত লায়াবিলিটি আছে তার সাথে যদি আমরা ওনার্স ইকুইটিটা যোগ করে দিই, তাহলে সেই দুটো যোগফল হবে অ্যাসেটের ভ্যালুর সমান, টোটাল অ্যাসেটের ভ্যালুর সমান। অর্থাৎ যদি আমাদের লায়াবিলিটির সাথে আমরা ওনার্স ইকুইটিটা যোগ করে ফেলি, ধরুন আমাদের লায়াবিলিটি আছে 10 লাখ, ওনার্স ইকুইটি আছে 5 লাখ, তাহলে আমাদের অ্যাসেট হবে 15 লাখ। তাই দেখা যাচ্ছে সবসময়ই যদি আমরা একটি এই পারফেক্ট অ্যাকাউন্টিং ব্যালেন্স বা অ্যাকাউন্টিং আমরা যদি এন্ট্রিগুলো পারফেক্টলি দিতে পারি, তাহলে আমাদের অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা যদি শুদ্ধ হয়, তাহলে অ্যাকাউন্টিং সাইকেলের শেষের দিকে এসে
এই ইকুয়েশনটি পারফেক্টলি মিলে যাবে, অর্থাৎ অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি হয়ে যাবে। আসুন আমরা তবে এখন দেখি কিছু কিছু ট্রানজ্যাকশন কি করে অ্যাকাউন্টিং ইকুয়েশনে প্রভাব ফেলে, অ্যাকাউন্টিং ইকুয়েশন কি করে সবসময় সমান থাকে সেটি জানার জন্য আমরা ছোট ছোট কিছু উদাহরণের মাধ্যমে, কিছু এক্সাম্পলের মাধ্যমে তা দেখার চেষ্টা করব। যেমন আমরা প্রথমেই একটি এক্সাম্পল দেখি, সেটি হচ্ছে ধরুন আপনি আপনার নতুন কোম্পানিতে, নতুন বিজনেস আপনি ইনভেস্ট করেছেন 10,000 টাকা। এই 10,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন। অ্যাকাউন্টিং এর হিসেবে, অ্যাকাউন্টিং এর বইয়ে এই 10,000 টাকা দুই জায়গায় এন্ট্রি হবে। একটি হবে অ্যাসেটের আন্ডারে, যেহেতু আপনি ক্যাশ ইনভেস্ট করেছেন সেটি হবে ক্যাশে থাকবে 10,000 টাকা। আরেকটি জায়গায় সেটি এন্ট্রি দেওয়া হবে, এটি হবে আপনার ক্যাপিটালে। আমরা জানি ক্যাপিটাল মানে হচ্ছে আমাদের মূল যে ধন, মূলধনটা, সেই মূলধনও কিন্তু একই পরিমাণে এন্ট্রি হবে, কারণ আপনি কোনো রকম ফার্দার ট্রানজাকশন করেননি, বা ফার্দার কোনো রকম খরচ হয়নি, বা ফার্দার কোনো টাকাও আসেনি, তাই এই যে টোটাল ক্যাশ যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটি হবে আপনার ক্যাপিটাল। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটের সাথে ক্যাপিটালের একটি মিল রয়েছে। আমরা যদি ধরে নিই ব্যবসার শুরুতে আমরা আছি, তাহলে এখানে আমাদের অ্যাসেটের ঘরে এখন আছে 10,000 টাকা, লায়াবিলিটির ঘরে কিছুই নেই, শূন্য, কারণ আমাদের ব্যবসা এখনো শুরুই হয়নি, আমরা কারো কাছ থেকে কোনো কিছু ধারও নিইনি। এবং শেষে দেখা যাচ্ছে ক্যাপিটাল, সেখানেও আছে 10,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটের সাথে লায়াবিলিটি আর ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি যেটাকে আমরা বলি, সেটা যোগ করলে একই হচ্ছে, 10,000ই হচ্ছে। তাহলে আমাদের প্রথম উদাহরণে দেখা গেল স্টার্টিংয়েই যখন আমরা কোনো ব্যবসা শুরু করব, স্টার্টিংয়ে আমরা যখন ইনভেস্টমেন্ট করছি তখনও আমাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মেনটেন করা হচ্ছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মেনটেন হচ্ছে। আমাদের দ্বিতীয় উদাহরণ হবে, ধরুন আপনি কোনো ইকুইপমেন্ট পারচেস করেছেন। দেখি ইকুইপমেন্ট, আমরা আগেই জেনেছি ইকুইপমেন্ট কি, ধরুন কোনো মেশিনারি বা কোনো কিছু। আপনি ধরুন ইকুইপমেন্ট ক্রয় করেছেন 10,000 টাকার ক্যাশ দিয়ে। তাহলে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনে সেটি বসাবেন অ্যাসেটের ঘরেই। যেহেতু আমরা জানি যে ক্যাশ এবং ইকুইপমেন্ট দুটি অ্যাসেট, তাই দুটি অ্যাসেটের আন্ডারে থাকবে ক্যাশ, ইকুইপমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন পারচেস করেছি ইকুইপমেন্ট, তখন আমরা 10,000 টাকার ইকুইপমেন্ট পারচেস করেছি, প্লাস দিয়েছি কারণ আমাদের টাকা আমাদের অ্যাড হয়েছে এই ইকুইপমেন্টটা, এখান থেকে চলে যায়নি, আমাদের ইকুইপমেন্ট অ্যাড হয়েছে 10,000 টাকার, এটার ভ্যালু 10,000, কিন্তু আমাদের ক্যাশ চলে গেছে 10,000। আমরা দেখতে পাচ্ছি ক্যাশ এবং ইকুইপমেন্ট দুটি যখন আমাদের অ্যাসেট, একটি যখন প্লাস হবে আরেকটি তখন মাইনাস হয়ে যাচ্ছে, কারণ আমরা একটা অ্যাসেটের বিনিময়ে আরেকটা অ্যাসেট নিচ্ছি, ক্যাশের বিনিময়ে আমরা ইকুইপমেন্ট নিয়ে নিচ্ছি, যার ফলে আমাদের ইকুইপমেন্টের আন্ডারে যদি 10,000 টাকার কোনো ইকুইপমেন্ট আসে, যদি তার ভ্যালু 10,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার ভ্যালুর ক্যাশও আমাদের তাকে দিয়ে ফেলতে হবে। এই কারণে আমাদের দেখা যাচ্ছে দুটি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ফলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে নতুন করে কোনো চেঞ্জ আসছে না। যদি আমাদের অ্যাকাউন্টিংয়ে আগেই ক্যাশে যদি আমাদের 1,000 টাকা থাকতো, লায়াবিলিটি যদি শূন্য থাকতো, আর ওনার্স ইকুইটি যদি 1,000 টাকা থাকতো, তাহলে এটি হতো আমাদের অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তখন আমাদের এই যে নতুন আমরা যে ট্রানজাকশনটা করেছি, ক্যাশে 10,000 যোগ হতো, ক্যাশ থেকে 10,000 চলে যেত এবং ইকুইপমেন্টে 10,000 যোগ হতো, ফলে দুটো আবার আগের জায়গাতেই চলে আসতো, 0 হয়ে যেত, ফলে আমার আবার অ্যাসেটে আসতো 1,000, লায়াবিলিটি 0 এবং ওনার্স ইকুইটিতে আসতো 1,000, ফলে দেখা যেত যে আবার 1,000 সমান 1,000 হয়ে যেত। দ্যাট মিনস আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আবার শুদ্ধ প্রমাণিত হতো। তাহলে আমরা দ্বিতীয় উদাহরণে ওটা দেখতে পারলাম যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে বিভিন্ন ট্রানজাকশন কি করে সেলফ
রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে নিজেরাই আবার আগের জায়গায় চলে আসে, অর্থাৎ ইকুয়েশনটাকে অল টাইম ট্রু রাখে। আমাদের 3 নম্বর উদাহরণে আমরা চিন্তা করব, আমরা সাপ্লাই কিনেছি, আমরা পারচেজ করেছি সাপ্লাই, কিন্তু আমরা ক্যাশ দিইনি, আমরা ক্যাশ দিইনি, আমরা লোন করে নিয়েছি, বা এটাকে বিজনেস ভাষায় বলে ক্রেডিট, অন ক্রেডিট। আমরা এটাকে অন ক্রেডিটে নিয়েছি। দ্যাট মিনস আমরা পারচেজ করিনি, কিন্তু প্রমিস করেছি যে আমরা এটির ভ্যালু যে ক্যাশ, এটা আমরা পরে দিয়ে দেব, নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দেব, সেটা ওদের সাথে আমাদের চুক্তি হয়েছে। ধরুন আমরা 2000 টাকা সাপ্লাই কিনেছি, ক্যাশ দিইনি, রিমেম্বার ক্যাশ দিইনি, আমরা অন অ্যাকাউন্ট। এই যে অন অ্যাকাউন্ট কেনা, এটাকে বলে অ্যাকাউন্টস পেয়েবল, শর্টকাটে /p লেখে অ্যাকাউন্টস পেয়েবল বলে। এখন এটি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি করে যাবে, যেহেতু আমরা জানি সাপ্লাই একটি অ্যাসেট, তাহলে অ্যাসেটের আন্ডারে সাপ্লাই থাকবে +2000। আমরা লায়াবিলিটির আন্ডারে থাকবে অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু এটা আমাদের লায়াবিলিটি। আমরা লায়াবিলিটি যখন পড়ছিলাম তখন আমরা দেখেছি অ্যাকাউন্টস পেয়েবল একটি প্রমিস, একটি রেসপন্সিবিলিটি, তাই এটি আমাদের পেয়েবল, আমাদের দিতে হবে, এই জন্য এটা আমাদের লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবলও ঠিক 10,000 টাকা, 2000 টাকা, দুঃখিত 2000 টাকা যোগ হবে। কেন যোগ হবে, এটি একটি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, কেননা লায়াবিলিটি আমাদের এখানে বেড়ে গেছে। সোজা হিসাব, লায়াবিলিটি আমাদের বেড়ে গেছে। যদি আমাদের লায়াবিলিটি কমে যেত, অর্থাৎ আমরা ক্যাশটা দিয়ে ফেলতাম, তাহলে আমাদের লায়াবিলিটি কমে যেত। এটা আমাদের ঘাড়ের উপর একটা বোঝার মতো। ধরুন আমরা বোঝাটা নিয়ে হাঁটছি, আমাদের ঘাড়ের উপর 2000 টাকার বোঝা উঠে গেছে। যখন আমরা পেমেন্ট করে দেবো ক্যাশের মাধ্যমে, ধরে নেব বোঝাটা ঘাট থেকে নেমে গেছে, তখন আমরা মাইনাস করে দেব। কিন্তু এখন সেটি হবে প্লাস, এবং ওনার্স ইকুইটি আমরা জানি না, ধরে নিই যেটাই হোক, আমরা ধরে নিই এখানে 0 হয়ে গেছে বিভিন্ন হিসাব করে। তাহলে আবার দেখতে পাচ্ছি আমরা একই ট্রানজেকশন দুদিকেই সমতা বিধান করছে, এখানেও প্লাস, এখানেও প্লাস। ফলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আগে যতই থাকুক, ধরে নিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন আগে এমন ছিল, 2000 অ্যাসেট 2000, লায়াবিলিটি 0, ওনার্স ইকুইটি 2000, এমন যদি হয়, তাহলে আমাদের নতুন এই ট্রানজেকশনের ফলে পিকচারটা দাঁড়াবে এমন, 2000-এর সাথে আরো 2000 যোগ হলো, লায়াবিলিটির সাথে 2000 যোগ হলো, ওনার্স ইকুইটিতে 2000 ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসেট মূল 4000 টাকা, আর লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি মিলে 4000 টাকা। ফলে 4000 = 4000। দেখা যাচ্ছে আমাদের মূল যে ইকুয়েশনটা সেটি সমানই রয়ে গেছে। দ্যাট মিনস অ্যাকাউন্ট অ্যাসেট = লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আমরা আবার সমতা বিধান করতে সক্ষম হলাম। তাই অ্যাকাউন্টিং ইকুয়েশনে আপনি যেভাবে ট্রানজ্যাকশন করুন না কেন, ঘুরে ফিরে সেটা আপনাকে আগের জায়গাতে নিয়ে আসবে। আমাদের 4 নম্বর উদাহরণ হবে, আমরা সার্ভিস দিয়েছি, আমরা একটি সার্ভিস কোম্পানি, নিজেদের কল্পনা করছি আমরা একটা সার্ভিস প্রোভাইডার, তাই আমরা সার্ভিস দিয়েছি ক্যাশের জন্য। অর্থাৎ আমরা কোনো রকম, ধরুন আমরা ইন্টারনেট সাপ্লায়ার, আমরা ইন্টারনেট দিয়েছি, বিল নিয়েছি ক্যাশে, আমরা সার্ভিস দিয়েছি, সার্ভিস দিয়ে দিয়েছি। এটি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি করে আমরা প্রবেশ করাবো। আমরা জানি আমরা ক্যাশ যেহেতু পেয়ে গেছি, ক্যাশ অ্যাড হয়েছে, ক্যাশ হচ্ছে অ্যাসেট, তাই অ্যাসেটের আন্ডারে ক্যাশ থাকবে, ক্যাশে যোগ হবে। আমরা যদি 1000 টাকা বিল নেই, তাহলে আমরা 1000 টাকা যোগ করলাম, লায়াবিলিটি জানি না। এই যে আমরা সার্ভিস প্রোভাইড করে 1000 টাকা পেয়েছি, এটাকে আমরা বলছি সার্ভিস রেভিনিউ। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন শুরু করার আগে রেভিনিউ এবং এক্সপেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমাদের জানা আছে রেভিনিউ কি। রেভিনিউ হচ্ছে যখনই আমরা কোনো কিছু সার্ভিস বা গুড প্রোভাইড করে যেই ক্যাশটা পাচ্ছি, সেটাই আমাদের রেভিনিউ। এবং সার্ভিস রেভিনিউ অল দ্য টাইম ওনার্স ইকুইটির আন্ডারে থাকবে। তাই সার্ভিস রেভিনিউ যেহেতু আমরা পেয়ে গেছি, তাই এটা আমাদের এখানে যোগ হবে। একটা জিনিস মনে রাখা ভালো, আমরা দুই জায়গাতে ক্যাশ অ্যাড করছি না, ক্যাশ আমরা এক জায়গাতে অ্যাড করছি, 1000 ক্যাশ। এগুলো হচ্ছে আমাদের ভ্যালু, আমাদের সার্ভিস রেভিনিউর ভ্যালু।
কারণ আমরা যদি সবই ক্যাশ কল্পনা করি তাহলে আমাদের এখানে ক্যাশে ক্যাশে সয়লাভ হয়ে যাবে, সেই ব্যাপারটা না। আমরা শুধুমাত্র ক্যাশ অ্যাড করব, অ্যাসেটের যে ক্যাশ অ্যাকাউন্টস আছে সেটার আন্ডারে আমরা ক্যাশ হিসাব করব। আমাদের যে ক্যাশ নোটগুলো সেগুলো এখানেই আছে, শুধুমাত্র ভ্যালুগুলো আমরা এদিকে ট্রান্সফার করব। সার্ভিস রেভিনিউ বা আমরা লায়াবিলিটি আন্ডারে যাই থাকুক সবই আমাদের ভ্যালু। আমাদের এত ভ্যালু লায়াবিলিটি আছে বা এত ভ্যালু আমরা সার্ভিস রেভিনিউ আর্ন করেছি, এটা আমরা ওনার্স ইকুইটির আন্ডারে সার্ভিস রেভিনিউ, আমি এসআর দিয়ে ডিনোট করছি, সার্ভিস রেভিনিউর আন্ডারে রাখছি। ফলে দেখা যাচ্ছে আবার আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে সেম অবস্থা। আমাদের 1000 টাকা অ্যাসেট আছে, আবার 1000 টাকা ওনার্স ইকুইটি যোগ হয়েছে। তাই আমাদের অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি আগে যেমনই থাকুক, যদি আগে এমন থাকতো যে 2000 ইকুয়াল টু 1000 প্লাস 1000, তাহলে আমাদের নতুন ভাবে যোগ হয়েছে 1000 অ্যাসেটে, 1000 ওনার্স ইকুইটিতে। ফলে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে 3000 সমান সমান 3000। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটি ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটি আবার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রাইট, এখন আমাদের আরেকটি উদাহরণে আসছি আমরা। সেটি হলো, ধরুন আপনি মোবাইল ফোনের ব্যবসা করেন, আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া প্রয়োজন টিভিতে, আপনি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন। তাহলে এই অ্যাডভার্টাইজিং এর জন্য আপনার কিছু খরচ আছে, আমরা এই খরচগুলোকে বলি এক্সপেন্স। আমরা আগে আলোচনা করেছি এক্সপেন্স কি জিনিস। অ্যাডভার্টাইজিং এর জন্য যে এক্সপেন্স হবে সেটাকে আমরা বলবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটি আমাদের খরচ হয়ে যাবে। ধরুন আপনি টিভিতে অ্যাড দেওয়ার জন্য প্রায় 20,000 টাকার মতো আপনার খরচ হবে, এটি আপনার এক্সপেন্স। কিন্তু এই টাকাটি আপনি সাথে সাথে পেমেন্ট করবেন না। আপনার সাথে টিভি চ্যানেলের চুক্তি হয়েছে যে তারা আপনার অ্যাডটা প্রচার করবে, কিন্তু আপনি সাথে সাথে তাদের পেমেন্ট দেবেন না, একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি পেমেন্টটা দেবেন। এটাকে আমরা বলছি অ্যাডভার্টাইজিংটা, এই যে এটা আমরা অন ক্রেডিটে নিয়েছি, অন ক্রেডিটে কিনে নিয়েছি। অন ক্রেডিট কেন? কারণ টাকাটা আমরা এখন দেব না, টাকাটা আমরা পরে দেব। এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কেমন হবে? আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অন ক্রেডিট, আমরা আগেই দেখেছি অন ক্রেডিট হলে সেটা আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে পড়ে যায়, যে আমাদের এটা দিতে হবে। তাই অ্যাকাউন্টস পেয়েবলে আমরা 20,000 যোগ করে নেব, কারণ আমাদের লায়াবিলিটি বেড়ে গেছে, আমাদের দেনা বেড়ে গেছে। এবং এক্সপেন্সটা যাবে কোথায়? আমাদের কিন্তু ক্যাশ থেকে কিছুই যায়নি, তাই আমরা ক্যাশে কোনো কিছু এন্ট্রি দেব না। আমাদের গেছে ওনার্স ইকুইটি থেকে। কিভাবে? সেটি এক্সপেন্স হিসেবে গেছে, এক্সপেন্স হিসেবে গেছে 20,000 টাকা। আমি আগেই বলেছি এটা কোনো ক্যাশ নয়, এটা জাস্ট ভ্যালু। আমরা অ্যাকাউন্টিংকে দুইভাবে হিসাব করতে পারি, একটা হচ্ছে ক্যাশ বেসিস, এটা আরেকটা বেসিস কথা, বেসিক কথা। একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ বেসিস হচ্ছে তখনই এন্ট্রি দেব যখন ক্যাশ পাবো, আর অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে তখনই আমরা এন্ট্রি দেব যখন আমরা সার্ভিস প্রোভাইড করব বা ট্রানজ্যাকশন টেক প্লেস করবে। যখনই কোনো ট্রানজ্যাকশন হবে আমরা তখনই এন্ট্রি দিয়ে দিলে সেটাকে আমরা বলছি অ্যাক্রুয়াল বেসিস। আর যখন টাকা পাচ্ছি শুধুমাত্র তখন এন্ট্রি দেব, এটাকে বলে ক্যাশ বেসিস। বর্তমান বিশ্বে ক্যাশ বেসিসের কোনো স্থান নেই, যেহেতু বিজনেস একটি অনেক বড় রূপ ধারণ করেছে বর্তমানে। ক্যাশ বেসিসে যদি আমরা অ্যাকাউন্টিং হিসাব করি তাহলে অনেক কঠিন হয়ে যায় ব্যাপারগুলো আমাদের জন্য, আর অনেক সময় ভুল হিসাবও দেখায়। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস হলো পারফেক্ট বেসিস, ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, এবং সারা পৃথিবীতে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংই গ্রহণযোগ্য হয়। তাই আমরা এখন যেটা করছি সেটা হবে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এখানে। তাই আমরা আমাদের ক্যাশ যাওয়ার আগেই, যেহেতু আমাদের যাবে এবং আমাদের অ্যাকাউন্ট পে করতে হবে, দুটাই হাইপোথেটিক্যাল বিষয়, এই কারণে তাই আমরা অ্যাকাউন্টস পেয়েবল 2000 প্লাস করে দেব, যে আমাদের 20,000 আমাদের অ্যাকাউন্ট পেয়েবল পে করতে হবে, এবং মাইনাস এক্সপেন্স করে দেব, কেননা আমাদের 20,000 টাকার এক্সপেন্স চলে যাবে, আমাদের খরচ হবে। এই কারণে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে সেই 20,000 আমরা যোগ করব, এবং ওনার সিকিউরিটির আন্ডারে যে এক্সপেন্স, সার্ভিস এক্সপেন্স বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেটা আছে, সেই অ্যাকাউন্টসের আন্ডারে আমরা এই 20,000কে বিয়োগ করে দেব।
এখন আমরা আবার দেখি আমাদের আগের মতো আবার শুদ্ধি পরীক্ষাটা করি কি অবস্থা। আমাদের যদি আগে অ্যাসেট থাকতো 10,000, লায়াবিলিটি 2,000 এবং ওনার সিকিউরিটি 8,000, তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে অর্থাৎ লায়াবিলিটিতে যোগ হয়েছে 20,000 এবং ওনার্স ইকুইটি থেকে চলে গেছে 20,000। ফলে আমাদের দেখা যাচ্ছে দুটো আবার শূন্য হয়ে গেছে, কারণ আমরা জানি প্লাস মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে শূন্য হয়ে যায় যেহেতু একই ভ্যালু। তাই আমাদের আগের ইকুয়েশনটা সেম থেকে যাবে। দ্যাট মিন্স 10,000 ইকুয়ালস টু 2,000 প্লাস 8,000 10,000। তা আমরা দেখতে পাচ্ছি আমরা অন অ্যাকাউন্ট যদি অ্যাডভার্টাইজিং পারচেজ করছি, যখন অন অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট পেয়েবল হবে, তখনও আমাদের যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা সেটাও অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ফলো করছে। এখন আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারগুলো আরো ক্লিয়ার করব। ধরা যাক আপনি লোন করেছেন কোথাও থেকে, বা এমন কোন আপনি সার্ভিস নিয়েছেন যেটা যার টাকা এখনো পেমেন্ট করেননি, যার ক্যাশ এখনো পেমেন্ট করেননি, সেটা আপনার অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টসের আন্ডারে রেখে দিয়েছেন, মনে করেন 1,000 টাকা। আপনি ঠিক করলেন যে আপনি কথা দিয়েছিলেন যে 1 মাস পরে আপনি টাকাটা পেমেন্ট করবেন, এবং 1 মাস পার হয়ে গেছে এবং আপনি এবার টাকাটা পেমেন্ট করবেন। কিভাবে করবেন? অবশ্যই তা ক্যাশের মাধ্যমে। ক্যাশের মাধ্যমে আপনি 1,000 টাকা পেমেন্ট করে দিলেন। এখন এই জিনিসটা আমাদের অ্যাকাউন্টসে কি করে আসবে, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি করে আসবে? আমরা জানি ক্যাশ অ্যাসেটের আন্ডারে, তাহলে যেহেতু আমাদের 1,000 টাকা তাদের দিয়ে দিয়েছি তাই আমাদের ক্যাশ চলে যাবে 1,000, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল যেটা ছিল, এটা লায়াবিলিটি আন্ডারে, অ্যাকাউন্টস পেয়েবল যেটা ছিল আমাদের 1,000 আগে যেটা ছিল সেটা এখন মাইনাস হয়ে যাবে, যে না এখন আমার কোনো আর দেনা নেই। এটা আমাদের মাথার উপর একটা বোঝার মতো ছিল যে আমাদের 1,000টা দিতে হবে দিতে হবে দিতে হবে। যখন আমরা দিয়ে ফেলেছি সেই বোঝা আমাদের মাথা থেকে নেমে গেছে, ফলে আমাদের আবার সবকিছু সেম হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি ইকুয়াল সাইনের দুই পাশে যদি সেম সাইন থাকে তখন নতুন কোনো পরিবর্তন হয় না। মাইনাস ইকুয়ালস টু মাইনাস অথবা প্লাস ইকুয়ালস টু প্লাস, কথা ঘুরে ফিরে একই হয়। তাই আমাদের ক্যাশ থেকেও 1,000 গেছে, অ্যাকাউন্টস পেয়েবল থেকে 1,000 গেছে। তাই আমরা আবার দেখছি যদি অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটিতে যদি আগে এমন থাকতো যে 2,000 ইকুয়ালস টু 1,000 প্লাস 1,000, তাহলে আমাদের নতুন ভাবে যদি দেখি মাইনাস 1,000 ইকুয়ালস টু মাইনাস 1,000 প্লাস 1,000, তাহলে আমরা দেখব এখানে আসছে 1,000, এখানে 0 আর এখানে 1,000, তাহলে 1,000 ইকুয়ালস টু 1,000। আবার আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন শুদ্ধ। এবারে কিছুটা উল্টো একটা উদাহরণ দেখব। আমরা কারো কাছ থেকে পাই, ধরুন আপনি একটি সার্ভিস প্রোভাইডার, আপনি সার্ভিস দিয়েছেন কিন্তু আপনি টাকা পাননি। যাকে আপনি সার্ভিস দিয়েছেন তিনি আপনাকে প্রমিস করেছেন যে আগামী 1 মাসের মধ্যে টাকাটা পেমেন্ট করে দেবেন। তাই আপনি আপনার অ্যাসেটের আন্ডারে অ্যাকাউন্টস রিসিভেবলে সেটা লিখে রেখেছেন, ধরা যাক 2,000 টাকার সার্ভিস, যে 2,000 টাকা আপনি পাবেন। 1 মাস পরে, ঠিক 1 মাস পরে তিনি আপনাকে পেমেন্ট করে দিলেন কত? 2,000 টাকা, এবং সেটি ক্যাশে, আপনি ক্যাশে পেমেন্ট করে দিলেন। এই যে ঘটনাটা, এটা আমরা কি করে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আনবো? আমরা জানি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ছিল অ্যাসেটের আন্ডারে। অ্যাসেটের আন্ডারে যেহেতু আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, তাই টাকাটাকে এখন আর পাচ্ছি না, পাচ্ছি না। যেহেতু আমরা ক্যাশ পেয়ে গেছি তাই আমরা টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দেব ভ্যালুটা, যে আমাদের আর ভ্যালু এটা পাওনা নেই, পেয়ে গেছি। কিন্তু কিসে পেয়েছি? আমরা ক্যাশে পেয়েছি। তাহলে আমাদের কি হলো? ক্যাশ বাড়লো, আমাদের অ্যাকাউন্টে ক্যাশ বেড়ে গেল। আমরা জানি ক্যাশ কিসের আন্ডারে? লায়াবিলিটি আন্ডারেও না, ওনার সিকিউরিটি আন্ডারেও না, এটি অ্যাসেটের আন্ডারে, রাইট? অ্যাসেটের আন্ডারে যেহেতু আমাদের ক্যাশ, তাই আমাদের ক্যাশে 2,000 যোগ হবে, যেহেতু আমাদের 2,000 টাকা ক্যাশ এসে গেছে, আমাদের পকেটে চলে এসেছে 2,000, আর আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের যে পাওনাটা ছিল সেটা কমে গেছে 2,000। ফলে আমরা আবার দেখছি যে
2000 এবং 2000 কাটাকাটি হয়ে আবার শূন্য হয়ে যাবে। তো যদি আমাদের অ্যাকাউন্টস এমন থাকে যে অ্যাসেট লায়াবিলিটি আর ওনার্স ইকুইটিতে 5000 ইকুয়ালস টু 2000 3000 থাকতো, তাহলে এই ট্রানজাকশনের ফলে দেখা যেত কি 2000 অ্যাকাউন্ট অ্যাসেট থেকে মাইনাস হয়েছে, 2000 অ্যাসেটে যোগ হয়েছে, এদিকে সেই সব সমান, আমি উপরে লিখছি। তাহলে আমাদের দেখা যেত অ্যাসেট ঠিকই আগের মতোই 5000 আর লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি 2000 প্লাস 3000 মিলে আবার 5000। তাই ঘুরে ফিরে আবার একই কথায় চলে এলাম আমরা। তাই আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি আবার শুদ্ধ হয়ে গেছে। এইবার আমরা একটি ভিন্ন উদাহরণ দেখব যার সাথে একটি টপিকও রিলেটেড, সেটি হচ্ছে উইথড্রয়াল। উইথড্র বলতে আমরা যেটা বুঝি কোনো কিছু তুলে নেওয়া, উইথড্রকে বলে কোনো কিছু তুলে নেওয়া, কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় যখন আপনি আপনার ক্যাপিটাল থেকে অর্থাৎ মূলধন থেকে, যেটা আমরা ওনার্স ইকুইটির আন্ডারে অথবা স্টক হোল্ডার্স ইকুইটির আন্ডারে হিসেব করি, সেই ক্যাপিটাল থেকে যখন আপনি কোনো টাকা উইথড্র করে নেবেন, তুলে নেবেন আপনার ব্যক্তিগত খরচের জন্য বা কোম্পানির বিজনেসের সাথে রিলেটেড নয় এমন কিছু কারণে যদি আপনি টাকাটা তুলে নেন, ধরুন আপনার পার্সোনাল কোনো দরকার হয়ে গেছে বা কাউকে কিছু দিতে হচ্ছে, তখন আপনি আপনার ক্যাপিটাল থেকে টাকাটা তুলে নিলেন। যখন টাকাটা তুলে নেবেন এটাকে বলা হচ্ছে উইথড্রয়াল। উইথড্রয়াল মানে আপনি ক্যাশ থেকেও নেবেন না, আপনি কোথাও থেকে নেবেন না, আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি যে আপনার কোম্পানিতে যে আপনার অ্যাকাউন্ট আছে, যে আপনার মূলধনের যে ক্যাপিটালের অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আপনি তুলে নেবেন এবং সেটা ক্যাশেই তুলে নেবেন। কারণ এটা তো আর হাইপোথেটিক্যাল ভাবে তোলা যায় না, যেহেতু আপনার ক্যাশটা পার্সোনালি লাগছে, তাই আপনি ক্যাপিটাল থেকে যখন উইথড্র করবেন সেটাই করবেন ক্যাশে। তাহলে এই উইথড্রয়ালটা কি করে হবে? ধরুন আপনি মিস্টার এক্স, আপনার কোম্পানি ওয়াই, সেখান থেকে সেই ওয়াইস ক্যাপিটাল থেকে আপনি 10,000 টাকা তুলে নিলেন ক্যাশে। তাহলে আমরা আমাদের অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এই ইকুয়েশনের আন্ডারে এটা আমরা কি করে দেখব? আমরা জানি আমরা ক্যাশ তুলে নিয়েছি বলতে আমাদের যে কোম্পানির যে ক্যাশ আছে, আমাদের যে ক্যাশ রিজার্ভ আছে, সেই ক্যাশ রিজার্ভ থেকে আমরা কিন্তু 10,000 টাকা তুলে নিয়েছি। আমাদের ক্যাশ থেকে 10,000 টাকা গায়েব হয়ে গেছে, সেটি ওনার্সের মিস্টার এক্স এর ওনারের পকেটে চলে গেছে তার পার্সোনাল ইউজের জন্য। তাহলে আমাদের লায়াবিলিটি জানা নেই, ওনার্স ইকুইটি যেটা ক্যাপিটাল ছিল সেখান থেকেও 10,000-এর ভ্যালু চলে গেছে, 10,000 ভ্যালু চলে গেছে। যেহেতু আমরা ক্যাশ তুলে নিয়েছি, এই ক্যাশ আমাদের একটি রিজার্ভ বক্সে মনে করেন থাকে, তাহলে রিজার্ভ বক্স থেকে আমরা যে 10,000 তুলে নিয়েছি, আমাদের ক্যাপিটাল থেকেও সেই 10,000 ভ্যালু চলে গেছে, যার ফলে আমরা দুই দিকেই মাইনাস সাইন ইউজ করেছি, এখান থেকেও গেছে, এখান থেকেও গেছে। তাই আমরা যদি আবার দেখি, আমাদের আগে যদি অবস্থা যদি এমন থাকতো যে 20,000 equals to 10,000 plus 10,000, তাহলে এই নতুন ট্রানজ্যাকশনের ফলে অ্যাসেট থেকে চলে যেত 10,000, লায়াবিলিটি সমান থাকতো, এবং ওনার্স ইকুইটির ক্যাপিটাল থেকে চলে যেত 10,000। হ্যাঁ, তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে সেই একই হিসেব আসছে, 10,000 equals to 10,000, অর্থাৎ অ্যাসেট equals to liability plus owners equity। আমরা বেশ কিছু ছোটখাটো উদাহরণের মাধ্যমে অ্যাকাউন্টিং এর যে বেসিক ইকুয়েশনটা, অ্যাকাউন্টস অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটা বোঝার চেষ্টা করলাম এবং দেখলাম বিভিন্ন ট্রানজ্যাকশন কি করে এটি কি এফেক্ট করে এবং কেন সেটি ঘুরে ফিরে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি এই মন্ত্রাতে ফিক্স থাকে কি করে, সেটা আমরা বিভিন্ন উদাহরণ থেকে জানতে পারলাম। আমরা নেক্সট টিউটোরিয়ালে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব এবং আমরা বিভিন্ন স্টেটমেন্টস অফ বিজনেস স্টেটমেন্টস নিয়ে আলোচনা করব, যেমন ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্টস, এসব নিয়ে আমরা আশা করি আলোচনা করব।
আশা করি তখন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ।